এই লুচ্চা ছেলে, তোমার তো সাহস কম না? তুমি আমার কোমরে টাচ করেছো। ম্যাম, আপনাকে যদি আমি না ধরতাম তাহলে তো আপনি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করতেন। আবারও মিথ্যা কথা বলিস। মেয়েটা আবারও মেঘের দুই গালে দুইটা চর বসিয়ে দিল। এইদিকে মেঘ তো রেগে আগুন, কারণ তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, আবার চরও খেয়েছে। এটা দেখে মেঘ এবার বলতে লাগলো, দেখুন ম্যাম, আর একবার যদি আপনি আমার শরীরে টাচ করেন তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। কি খারাপ হবে? এখন যদি আমি চিৎকার করি তাহলে আশেপাশের সব লোক দৌড়ে আসবে তোকে মারার জন্য। আজকে কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে, এমনিতেই বাড়ি থেকে লেট করে বের হয়েছি, আবার তোর সাথে এই ঘটনা। আর কোনোদিন যদি দেখি কোনো মেয়ের সাথে এমন বাজে ব্যবহার করতে, তাহলে তোকে আমি পুলিশে দেব। মেয়েটার কথা শুনে মেঘের মাথা আরো গরম হয়ে গেল। এমনিতেই দুই গালে দুইটা করে মোট 4টা চর খেয়েছে, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। মেয়েটা যেই চলে যেতে চাইবে, এমন সময় মেঘ মেয়েটার হাতে হাত রেখে টান মেরে তার কাছে নিয়ে আসতো আর বলতে লাগলো, আমাকে চর মারার ফল এই দেখো, আমি কি করি তোকে। এই বলে মেঘ তার ঠোঁট জোড়া মেয়েটার ঠোঁটের সাথে এক করে দিয়ে কিস করতে লাগলো। উম্মা, উম্মা, উম্মা। আমাকে চর মারার ফল এটা। এখন যাই আমি। মেঘ তার বাইকটা নিয়ে চলে গেল ওইখান থেকে। এইদিকে মেয়েটা তো রেগে আগুন হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 10টা 15 বেজে গেছে। এটা দেখে মেয়েটা মনে মনে বলতে লাগলো, আল্লাহ, তুমি সব সময় আমার কপালেই এমন লিখো কেন? এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আবার এই ছেলেটা আমার সঙ্গে এইসব। ছি ছি ছি, ভাবতেই অবাক লাগতেছে। আজকে মনে হয় না আর ক্লাস টেস্টটা দিতে পারবো। এই বলে মেয়েটা দৌড় দিল ভার্সিটির উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে মেয়েটা চলে গেল ভার্সিটিতে। ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর বলতেছে, স্যার, আসতে পারি? আরে মায়া, তুমি আজকে এত দেরি করলে কেন? তাড়াতাড়ি ভিতরে আসো, পরীক্ষা শেষ হতে আরও 15 মিনিট বাকি আছে। স্যার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এই নাও প্রশ্ন আর খাতা লেখা শুরু করো। মায়া স্যারের কাছ থেকে প্রশ্ন আর খাতা নিয়ে লেখা শুরু করলো। চলুন এখন পরিচয়টা সেরে ফেলা যাক। এখন যে পরীক্ষা দিচ্ছে এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা। নাম হচ্ছে সুমাইয়া তাসনিম মায়া। সবাই তাকে মায়া নামেই চিনে। এই কলেজের গুড গার্ল সে। মায়া এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। এখন গল্পে ফেরা যাক, আস্তে আস্তে সব জানতে পারবেন। এখন চলেন আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। এদিকে মায়া পরীক্ষা দিতে থাকুক। কি রে মেঘ, তোর গাল দুটো এরকম টমেটোর মতো লাল হয়ে আছে কেন? কেউ কি তোকে আদর করেছে নাকি? শালা, আর বলিস না, আমার ভাগ্যটাই খারাপ। ওই দিন পাশের বাসার আন্টির পাখি উড়ে গেছে, ওইটা ধরে দিয়ে এসেছি। ওইখানেও আন্টি আমাকে চোর বলে ডেকেছে। আজকে কলেজে আসার সময় একটা মেয়ে হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় চলে গেছে, তাকে বাঁচিয়েছি। সেই মেয়ে বলে কিনা আমি লুচ্চা, আমি তার কোমরে ইচ্ছা করে হাত দিয়েছি। সে আমাকে 2 গালে 4টা চড় দিয়েছে, আমি তার ঠোঁটের স্পর্শ দিয়েছি। ব্যাস, খেল খতম, পয়সা হজম। তুই আগ বাড়িয়ে উপকার করতে যাস কেন? তোকে বারবার মানা করা সত্ত্বেও তুই উপকার করতে যাস। আচ্ছা বাদ দে এসব কথা, এখন মেয়েটা দেখতে কেমন সেটা একটু বল। সালা, তুই আর ভালো হলি না। আমি রাইসাকে এখনই বলতেছি, তুই যে অন্য মেয়ের দিকে তাকাস ড্যাব ড্যাব করে। জানিস ওই তো রাইসা আমার কথা কতটুকু বিশ্বাস করে। হয়েছে দোস্ত, আর বলতে হবে না। এখন চল ক্যান্টিনে গিয়ে তোর গালে কিছুক্ষণ বরফ ডলতে থাকি, তাহলে তোর গাল আরও ফুলে যাবে। চল যাই। মেঘ আর রাফি চলে গেল ক্যান্টিনে। চলুন এবার আমাদের নায়কের পরিচয় পর্বটা সেরেই ফেলি। আমাদের নায়কের নাম হচ্ছে মেঘ। এবার অনার্স 3য় বর্ষে পড়ে। তার বাবা বিখ্যাত বিজনেসম্যান। তারা 2 ভাই বোন। মেঘের পরিচয়টা তো এতটুকু থাক, আবার পরে জানতে পারবেন সব কিছু। মেঘ আর রাফি ক্যান্টিনে বসেই 2 গালে বরফ টলতেছে। এদিকে মায়া তার পরীক্ষা শেষ করে তার সব ফ্রেন্ডদের নিয়ে চলে আসলো ক্যান্টিনে। চেয়ারে বসতেই মায়ের বান্ধবী মারিয়া বলতে লাগলো, আচ্ছা মায়া, তুই কি কোনো দিনও শুধরাবি না? আমি প্রতিদিন তোকে ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে কলেজে আনি,
আজকেও কতগুলো ফোন দিয়েছি, ঘুম থেকে তো উঠেছিস, তাহলে দেরি হলো কেন কলেজে আসতে? এই দিকে তো পরীক্ষায় ডাব্বা মেরে কান্না করবি। আর বলিস না মারিয়া, এক ছেলে রাস্তার মধ্যে আমার কোমর জড়িয়ে ধরেছিল। ওইখানে ছেলেটার গালে কয়েকটা চর মারার পর যেই চলে আসতে যাব তখন ছেলেটা আমাকে টান মেরে তার বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরে লিপকিস করেছে। ওই ছেলেকে যদি আর একবার পাই তাহলে আমি তাকে খুন করব। যা হবার হয়ে গেছে, এখন এসব ভুলে যা। কি খাবি বল? যা ইচ্ছা অর্ডার দে, তোরা যেটা খাবি আমিও সেটাই খাবো। ঠিক আছে, অর্ডার দিতেছি। মারিয়া 4 জনের জন্য কফি অর্ডার করে দিল। এইদিকে মেঘ তার গালে কিছুক্ষণ বরফ ডলার পর গালের ফোলাটা একটু কমলো। এটা দেখে রাফি বলতে লাগলো, মেঘ চল দোকান থেকে কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। শালা পেটুক কোথাকার, তাড়াতাড়ি চল গিয়ে খেয়ে আসি, না খেলে তো আবার কান্না করবে তোর পেট। হা হা হা, এমনিতেই 5 জনের খাবার একলা সাবার করে দিস তুই। থাক, যাইতে হবে না, আমি কিছু খাবো না, তুই একাই গিয়ে খেয়ে আয়। আরে চল, আমি তো মজা করছিলাম তোর সাথে, তুই সিরিয়াসলি নিস কেন সব কিছু? তুই যা, আমি খাবো না কিছু। আচ্ছা তুই বস এইখানে, আমি গিয়ে আবার নিয়ে আসতেছি দুজনের জন্য। আর তুই এক কাজ কর, ইমন আর ইমতিয়াজকে ফোন দিয়ে বলে দে চলে আসার জন্য এইখানে। ঠিক আছে, তুই যা। মেঘ চলে আসলো দোকানের সাথে। মেঘকে দেখে দোকানের ছোট ছেলেটা বলতে লাগলো, কি মেঘ ভাইয়া, তোমার গালগুলা এত ফুলা ফুলা কেন? কোনো মেয়ে চুমা দিছে নাকি? রবিন, তুই পিচ্চি মানুষ, তুই এইসব বুঝবি না। একটা সিগারেট আর কফি দিয়ে আয় আমাদের টেবিলে। সিগারেটের কথা শুনে মায়া পিছনে তাকাতেই দেখে মেঘ দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে মায়া তো রেগে আবার আগুন হয়ে যায়। মায়ার এমন রাগান্বিত মুখ দেখে রাইসা বলতে লাগলো, আরে বান্ধবী, আবার কি হলো? এভাবে রেগে যাচ্ছিস কেন তুই? অবশেষে কিনা আমি সিগারেট খোরের চুম্মা খেলাম। ওয়াক, থু থু, আজকে তো আমি এটাকে পুলিশে দেব। তোরা বস এইখানে। এই বলে মায়া চেয়ার থেকে উঠে মেঘের সামনে দাঁড়াতেই মেঘ তার মুখের ভেতরে থাকা সমস্ত সিগারেটের ধোঁয়া মায়ার মুখের ওপর ছেড়ে দিল। এইদিকে মায়া কাশতে শুরু করলো। কিছুক্ষণ পর মায়া কিছুটা স্বাভাবিক হয়ে মেঘের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, কলেজে সিগারেট খাওয়া অ্যালাউ না, তুই জানিস না? আজকে তোকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাব, চল আমার সাথে। এই মেয়ে, তোমার তো সাহস কম না। একে তো আমার শার্টের কলার চেপে ধরেছ, আবার বলতেছো প্রিন্সিপালের কাছে নিয়ে যাবে। রাস্তায় কিন্তু বেশি কিছু করি নাই, তোমার ভাগ্য ভালো। এখন যদি বেশি করো তাহলে কিন্তু। তাহলে কি? তাহলে কি আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি তোমার এইসব ফাও কথায় ভয় পাই না। বলে দিলাম। মায়া, কলারটা ছেড়ে দে বলতেছি। তুই মেঘ ভাইয়াকে চিনিস না, উনি যা বলে তাই করে। এখন আল্লাহ ভালো জানে তোর কি অবস্থা হয়। রাইসা, তুইও আমাকে চিনিস না, আমি রেগে গেলে কি করতে পারি। এই তোকে বলেছি না আমার সাথে আসতে। মেঘ মায়ার হাত ছাড়িয়ে নিল তার কলার থেকে। আস্তে আস্তে মায়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে মায়াও পিছিয়ে যাচ্ছে আর বলতেছে, দেখো, আমি কিন্তু তোমাকে ভয় পাই না বলে দিলাম। ভয় পাও না? তাহলে পিছনে যাচ্ছ কেন? এক জায়গায় দাঁড়াও, দেখি তোমার কত বড় সাহস এই মেঘ চৌধুরীর শার্টের কলার ধরার। আজ পর্যন্ত এই কলেজে আমার সাথে গলা উঁচু করে কেউ কথা বলতে পারে নাই, সেইখানে তুমি আমার শার্টের কলার ধরেছ। এই বলতেছে আর মায়ার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এদিকে মায়াও পেছনে যেতে যেতে এক পর্যায়ে দেওয়ালের সাথে লেগে পড়ে। এদিকে মেঘ আবারও মায়ার কোমর জড়িয়ে ধরে এক হাতে, এটা দেখে তো ক্যান্টিনে থাকা সবাই হতবাক হয়ে যায়। এক হাতে কোমর জড়িয়ে ধরেছে, আরেক হাতে মায়ার চুলের মুঠি ধরেছে, যাতে কিস করার সময় মায়া নড়াচড়া কম করতে পারে। আস্তে আস্তে মেঘ তার ঠোঁট জোড়া মায়ার ঠোঁটের সাথে চেপে ধরে ললিপপের মতো চুষতে থাকে। কিছুক্ষণ চষার পর মেঘ একটু জোরেই মায়ার ঠোঁটের মধ্যে কামড় বসিয়ে দেয়। মায়ার সাথে সাথে চিৎকার করে ওঠে। আহ! মায়ার চিৎকার শুনে মেঘ মায়াকে ছেড়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। এইদিকে মায়ার ঠোঁট থেকে ক্রমশ রক্ত বের হতে থাকে। মায়া তার হাত দিয়ে ঠোঁট চেপে ধরে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ কুলি করার পর রক্ত পড়াটা বন্ধ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটটা দেখতে লাগলো মায়া। বেশ খানিকটাই কেটে গেছে।
এদিকে রাইসা, মারিয়া, শারমিন, নিপা চলে আসলো ওয়াশরুমে। এসে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে রাইসা বলতে লাগলো, কেন তুই মেঘ ভাইয়ার শার্টের কলার ধরতে গেলি? এখন দেখলি তো কি হয়েছে তোর অবস্থা। আগে কখনোই মেঘ ভাইয়াকে কোনো মেয়ের সাথে এমন করতে দেখি নাই, তোর সাথে এমন করতেছে কেন বুঝতেছি না। এই খচ্চর বেটা সকালেও রাস্তায় এমন করেছে, আবার ক্যান্টিনেও এমন করেছে। এখন দেখ আমার ঠোঁট কতটা কেটে গেছে। বেশ ভালো হয়েছে, তোকে এতবার বারণ করার পরও তুই ওনার শার্টের কলার থেকে হাত ছাড়িস নাই, এখন বুঝ কেমন হয়। এখন আমি খাবার খাবো কি করে? এই খচ্চর বেটার জন্য আমি খাবারও খেতে পারবো না। যা হবার হয়ে গেছে, এখন চল তোকে রিকশায় তুলে দিয়ে আসি। ওইদিকে রাফি আবার আমার জন্য অপেক্ষা করতেছে। তুই চলে যা, আমি একাই যেতে পারবো। মারিয়া চল প্রিন্সিপাল স্যারের কাছে, এই খচ্চর বেটার নামে একটা বিচার দিয়ে আসি। কোনো কিছুই করবে না প্রিন্সিপাল স্যার, কারণ এই কলেজে প্রত্যেকটা স্যার ভালো করে জানে মেঘ ভাইয়ের আচরণ কেমন। সো বেশি কিছু করিস না, হিতে আবার দেখবি তোর উপর বিপদ আসবে। আমি যা বলছি তাই কর। বাড়িতে গিয়ে একটু মলম লাগিয়ে নে, না হলে খাবার তো দূরে থাক, অন্য কিছুই খেতে পারবি না। মায়া আর কিছু না বলেই চলে গেল বাড়িতে। এদিকে মেঘ বসে আছে রাফির সামনে। মেঘকে দেখে হাসি খুশি মনে হচ্ছে। এটা দেখে রাফি বলতে লাগলো, কি ব্যাপার মেঘ, মেয়েটাকে তো কিস করলে? দেখলাম মেয়েটার ঠোঁট থেকে রক্ত পড়তেছে, বেশ ভালো করে লিপ কিস করেছিস। আর বলিস না, এমনিতেই আমার শার্টের কলারে কোনো ছেলে ধরলে আমার রাগ 390% হয়ে যায়। আবার এটা তো মেয়ে, সকালের রাগটা এমনিতেই যায় নাই এই মেয়ের উপর থেকে। আবার সিগারেট খাচ্ছিলাম দেখে মেয়েটা এসে আমাকে বলতেছে চল প্রিন্সিপাল স্যারের কাছে যাব। এখন দেখ কেমন লাগে। প্রিন্সিপাল তো দূরে থাক, এই কলেজের কোনো স্যার আমার কিছুই করবে না। ওই মেয়েটা হয়তো জানে না। দুইবার লিপ কিস করেছিস, আবার এখন ক্যান্টিনে করছিস, এটা তো অনেকেই দেখছে। এখন যদি কারো কানে যায় তাহলে বুঝতে পারছিস কি হতে পারে। তবে মামা, মেয়েটা কিন্তু বেশ সুন্দরী, তোর সাথে ভালোই মানিয়েছে। ধুর শালা, এসব মেয়ে আমার জন্য কিছুই না। এর চেয়ে কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে লেগে আছে আমাকে বিয়ে করার জন্য। আর তুই বলতেছিস এই মেয়ের কথা? কথার দাম নেই তাই তো কিছু বলি না। এখন খাবারটার দাম ঠিক দিয়ে দে, আমি রায়সাকে নিয়ে রুম ডেট করতে যাব। ঠাস 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 শালা, এরপর একবার রুম ডেটের কথাটা যদি আমার সামনে বলিস তাহলে তোর খবর আছে। বাড়িতে বললে কি হয়? আমার বাড়িতে বলেছি আব্বু আম্মু রায়সার বাড়িতে গিয়েছিল, কিন্তু রায়সার আম্মু আব্বু মানা করে দিয়েছে। আমি রায়সাকে ছাড়া কোনো ভাবতেই থাকতে পারবো না। দোষ, প্লিজ তুই কিছু একটা কর। তাই বলে রুম ডেট করবি? রাইসা কোথায়? রাইসাকে ফোন দিয়ে বল আসার জন্য। আমি রাইসার সাথে কথা বলতেছি, দেখি রাইসা কি বলে। ভাইয়া আমি চলে এসেছি, বলেন কি বলবেন। রাফি তোমার সাথে রুম ডেট করতে চাই, এখন তুমি কি চাও? ভাইয়া বাসা থেকে মেনে নিতেছেন না, রাফি আমাকে রুম ডেটের কথা বলে নাই, আমি রাফিকে রুম ডেটের কথা বলেছি। আমার পেটে বেবি হলে নিশ্চয়ই বাসা থেকে মেনে নিবে, আমি জানি। রাফি তো একটা ভালো ছেলে, তাহলে তোমার আব্বু আম্মু মেনে নিল না কেন? এটা জানো না নাকি? আমি কিছুই জানি না ভাইয়া, আমি রাফিকে ছাড়া বাঁচবো না, আপনি কিছু একটা করেন। এটা জানো নাকি? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে সন্ধ্যায় আমি তোমাদের বাড়িতে যাব, তোমার আম্মু আব্বুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। ঠিক আছে। আর ভাইয়া সরি, মায়া আপনার শার্টের কলার ধরার জন্য। মায়া হয়তো একটু বেশি রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। কেমন ভালো তা তো দেখলাম, রাস্তায় ওনাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছি, আর উনি আমাকে 2 গালে চড় তো মেরেছে, আবার আমাকে বলেছে লুচ্চা। আপনার গাল কিন্তু এখনো টমেটোর মতো লাল হয়ে আছে। রাফি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমার সামনে থেকে যা তো, কখন জানি তোদের দুইজনের উপর ঝাঁপিয়ে পড়ি আমি। একটা কথা ভাইয়া, মায়ের সাথে কিন্তু আপনাকে মানিয়েছে বেশ, আর কিসটা কিন্তু দারুণ ছিল। এই বলে রাইসা হাসতে হাসতে রাফিকে নিয়ে চলে গেল ওইখান থেকে। এইদিকে মেঘ তার বাইকটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার বোন এসে দরজা খুলে দিল। মেঘকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে বলতে লাগলো, ভাইয়া আজকে তোমাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি খুশি। আর এখন কয়টা বাজে? মাত্র 12টা।
তুমি তো প্রতিদিন 3টার পর আসো, আজকে আগে আসার কারণ কি? আমি কি আমার বাড়িতে আসতে পারি না নাকি? কলেজে ভালো লাগছিল না তাই চলে এসেছি। আর তুই এত প্রশ্ন করতেছিস কেন? তুই পিচ্চি মানুষ, পিচ্চির মতো থাকবি। তা তো থাকবোই আমি। এখন কথা হচ্ছে তোমার গাল দুটো এত বড় বড় হয়ে আছে কেন? আর 2 গালে 5 আঙ্গুল করে দাগ বসা। কেউ কি তোমাকে আদর করেছে নাকি? মার্জিয়া, এখন কিন্তু তোকে মারবো অনেক। তুই অনেক পাকা পাকা কথা বলতে শিখে গেছিস। ওরে আমার উত্তম পুরুষ, তুমি আমার কাছে যাই লুকাও না কেন, এই পিচ্চির চোখ ফাঁকি দিতে পারবে না কখনোই। আগে বলো, আমার ভাবি দেখতে কেমন? তোর আবার ভাবি আসলো কোথায় থেকে? যার ঠোঁটে লিপ কিস করেছো সেই তো আমার ভাবি, তাই না? এখন ফটাফট বলে ফেলো, আর না বললে তো নতুন সিরিয়াল আছেই। আব্বু, আব্বু, তুমি কোথায়? দেখে যাও ভাইয়া কি করেছে। এই মার্জিয়া, চুপ চুপ, ওই বলতেছি। এই তো লাইনে এসেছো, এখন বলে ফেলো ফটাফট। ওইটা তোর ভাবি না, জাস্ট মিস্টেক। তবে তোর ভাবি হলে মন্দ হয় না। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তোর মতোই কিউট আছে অনেক। তা চলবে। তাহলে চলবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। বাসায় কেউ নেই, আব্বু আম্মু অফিসে গেছে। আচ্ছা, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি এখন। এই বলে মেঘ চলে গেল ফ্রেশ হতে। মার্জিয়া হচ্ছে মেঘের ছোট বোন, বয়স তার 13। মার্জিয়া বসে বসে গেম খেলতেছে ফোনে। বেশ কিছুক্ষণ পর মেঘ আসলো নিচে। 2 জন মিলে দুপুরের খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বসে টিভি দেখতেছে। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাফি ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে রাফি বলতে লাগলো, মেঘ কোথায় যাচ্ছিস? একটু নদীর পাড়ে আয় তো, সবাই এসেছে এখানে। আচ্ছা, আমি আসতেছি, 10 মিনিট অপেক্ষা কর। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে মার্জিয়াকে বলে চলে গেল বাহিরে। বাইকটা নিয়ে সোজা চলে আসলো নদীর পাড়ে। এসে দেখে সবাই বসে আছে। সবাইকে দেখে মেঘ বলতে লাগলো, কি ব্যাপার, সবাই এইখানে বসে আছো যে? কলেজে কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, তেমন কোনো সমস্যা হয়নি। তবে আমাদের কলেজের সবাই বলতেছে যে একটু ঘুরতে যাবে। এখন আমরা তো আর আপনাকে না বলে কিছু ব্যবস্থা করতে পারি না, তাই আপনার রাফি ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, উনি আমাদের এইখানে ডেকেছে। এখন ট্যুরে যাবে তোমরা সবাই? জি ভাই। আচ্ছা, তোমরা কতজন আছো এখানে, বা কতজন যেতে চাও আমাকে একটু জানিয়ে দিও। আমি সেই হিসাবে একটা বাস না হয় ভাড়া করে দিব। ভাই, আমাদের পুরো কলেজ যাবে। আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি, উনি বলেছে আপনার সাথে কথা বলার জন্য। আজকে রাতে যদি সিদ্ধান্ত দেন তাহলে আমাদের কলেজের একটা গ্রুপ আছে, ওইখানে একটা পোস্ট করব। যারা যারা যাবে তারা সবাই ইনবক্স করবে। আমরা তাদের নাম নিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলবো। তাহলে তো ভালোই হয়। তো তোমরা লিস্ট তৈরি করো, রাত 1টায় বা 2টায় আমাকে জানিয়ে দিবে। পরে আমি সেই হিসেবে টিকিট কাটবো। আর একটা কথা ছিল ভাই। আর কি কথা? যা যা বলা দরকার তা তো বলেই দিয়েছো। আসলে ভাই, আমাদের গার্লফ্রেন্ডদের সিটটা একসাথে দিলে একটু ভালো হতো। এখন আপনি যা বলেন তাই হবে। ও আচ্ছা, এই ব্যাপার তোমাদের? তাহলে তো যাওয়া যাবে না। আমার তো গার্লফ্রেন্ড নেই, আমি একা কার সাথে যাব? ভাই প্লিজ এমন করবেন না। আমরা না হয় ওই মায়াকে আপনার সাথে দিয়ে দিব। আজকে যেই মেয়েকে আপনি ক্যান্টিনে লিপকিস করছেন তাকে। ভাই তোমরা যাও, আমি যাব না, আমি ব্যবস্থা করে দিতেছি। আরে এমন করিস কেন? সবাই যখন বলতে তাহলে চল না, অনেক দিন তো হলো কোথাও ঘুরতে যাই না, আজকে নয় ঘুরে আসি চল। ঠিক আছে, তবে আমি ওই মেয়ের সাথে বসবো না, অন্য কোথাও বসবো। ঠিক আছে, যেখানে ইচ্ছা ওইখানে বসে পড়িস, আমরা আমাদের জায়গা পাইলেই চলে। এখন তোমরা গ্রুপ পোস্ট করে দাও, রাতে জানিয়ে দিব আমাদের, তাহলেই হলো। ঠিক আছে ভাই, এখন তাহলে আমরা যাই, গিয়ে লিস্ট তৈরি করি। আর ভাড়া কত করে নিব সবার কাছ থেকে? কোথায় যাবে এটাই তো সিলেক্ট করো নাই, তাহলে ভাড়া আমরা সিলেক্ট করব কিভাবে? মেঘ, তুই একটা জায়গার নাম বল যেখান থেকে ঘুরে আসি। আমাদের ট্যুরটা হবে 3 দিনের। রাতের দিকে সবাই বাসে উঠবো, সকালে পৌঁছে যাব সিলেট। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসে খাওয়া দাওয়া করে আবার রওনা দিব রাজবাড়ির উদ্দেশ্যে। ওইখানে থাকবো একদিন। পরের দিন সকালে আমরা রওনা দিব নীলক্ষা ইউনিয়নের দিকে। শুনেছি ওই জায়গাটা অনেক সুন্দর। সো তোমরা কি বলো?
ঠিক আছে ভাই, এটাই ফাইনাল। তাহলে আমরা বাস ভাড়া 2000 করে ধরি। আচ্ছা এটাই ধরো, রাতে আমি গাড়ির ড্রাইভারদের সাথে কথা বলে দাম ফুরিয়ে নিব, পরে না হয় ভাড়া কমলে কমানো যাবে। সবাই চলে গেল। এইদিকে মেঘ, রাফি এবং আরও কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে ফোন দিল ড্রাইভারকে। 5টা বাস ভাড়া করে নিল 5 লক্ষ টাকা দিয়ে। আরও 50,000 টাকা রাখলো শুধু রাতের খাবারের জন্য। রাত 2টা এমন সময় ফোন দিল সাইফুল। কলটা রিসিভ করতে মেঘ বলতে লাগলো, হ্যালো সাইফুল, সবার লিস্ট তৈরি করেছো তো? জি ভাই, সবার তৈরি করেছি। আপনি আবার ফোন দিয়ে বলেছিলেন 1500 করে নেওয়ার জন্য। এখন মোট 725 জন যাবে। মোট টাকা উঠেছে 10,87,500 টাকা। তাহলে তো আমাকে আরও 3টা বাস বলতে হবে। আচ্ছা আমি বলতেছি এখনই। তুমি গ্রুপে আরেকটা পোস্ট করে বলে দাও যে কালকে সন্ধ্যা 7টার মধ্যে সবাই কলেজে থাকতে। আমি গিয়ে সবার লিস্ট বলে দিব, তোমরা সবাই উঠে যাবে। ঠিক আছে ভাই। সাইফুল ফোনটা কেটে দিল। এদিকে মেঘ আর রাতে না জেগে ঘুমিয়ে গেল। সকাল 10টায় ঘুম ভাঙল মার্জিয়ার ডাকে। মেঘ উঠে ফ্রেশ হয়ে চলে গেল কলেজে। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে মেঘ। এমন সময় দেখতে পেল মায়াকে গেট দিয়ে কলেজের ভেতর প্রবেশ করতেছে। এটা দেখে মেঘ রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাইসা তোমার বান্ধবী, ও কি যাবে আমাদের সাথে? জি ভাইয়া, আমি তো ভাবতেছি মায়াকে আপনার সাথে বসিয়ে দিব। এখন আপনি যদি চান। ঠিক আছে, তোর বান্ধবীকে আমার পাশেই বসিয়ে দিও, কোনো সমস্যা নেই। এখন তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করো ঠোঁট কেমন আছে। আর ঠিক আছে, ডাক দিচ্ছি। রাইসা দৌড়ে গিয়ে মায়াকে ডেকে আনলো। এদিকে মায়া মেঘের পাশে দাঁড়াতেই মেঘ একবার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, আমরা তো 3 দিনের ট্যুরে যাচ্ছি। আপনি সবাইকে ভালো করে বলে দেন যে যদি কোথাও কোনো বিপদ হয় তাহলে বলবেন, সাথে এই নাম্বারগুলোতে ফোন দিতে। সবাই নাম্বারগুলো তুলে ফেলেন। মেঘ, আমার মান সম্মানটা রেখো তুমি। এতজন ছাত্রছাত্রী নিয়ে যাইতেছি, যাতে কারো কোনো বিপদ না হয়, কারো কোনো সমস্যা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনারা তো যাইতেছেন আমাদের সাথে। প্রত্যেকটা বাসে 2 জন করে স্যার আর 2 জন করে ম্যাডাম থাকবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিতে বলবেন। এখন সবাই বাড়িতে চলে যাও, সবার সব কিছু গুছিয়ে 7টার মধ্যে চলে আসবে সবাই। আমরা 4টায় এইখানে থেকে গাড়ি ছাড়বো ইনশাল্লাহ। মেঘের কথা শুনে সবাই চলে গেল। সন্ধ্যা 6টা। মেঘ বসে আছে কলেজে। প্রত্যেক বাসে সিট নাম্বার আছে। ওই নাম্বারগুলো দিয়ে দিতেছে আর সবাইকে উঠাচ্ছে বাসে। সবাইকে উঠানো শেষ হতেই মেঘও বাসে উঠে পড়ল। সকলকে পানির বোতল আর বিরিয়ানির প্যাকেট দিয়ে দিল। এদিকে মেঘ মায়ার পাশের সিটে বসতেই মায়া দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, অন্য কোথাও জায়গা নেই, সো চুপচাপ বসে খাবার খান। আর কালকের জন্য সরি, আমি ইচ্ছে করে আপনাকে ওইভাবে কিস করতে চাই নাই। হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। আমার ঠোঁট তো কেটেই ফেলেছেন, এখন আমি খাবারও খেতে পারছি না। বিরিয়ানিটা কোনো রকমে খেয়ে নেন। আর এই বেগে আপনার জন্য কিছু চিপস আর আপনার কিছু পছন্দের জিনিস আছে। তার মানে আপনি ইচ্ছে করে আমাকে আপনার পাশে বসিয়েছেন? আপনাকে ইচ্ছে করে বসিয়েছি, সমস্যা হলে বলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। আমার সমস্যা আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যান। মেঘ আর কোনো কথা না বলেই সিট থেকে উঠে দাঁড়িয়ে গেল। উপরে হ্যাঙ্গারে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে বাস চলতেছে তার আপন মনে। কয়েক ঘন্টা চলে গেল, কিন্তু মায়া এখনো বলে নাই যে মেঘকে তার সিটে বসতে। রাত প্রায় 2টা। মেঘ এখনো দাঁড়িয়ে আছে আর সবাই ঘুমাচ্ছে। মায়াও ঘুমাচ্ছে। জানালাটা হালকা খোলা থাকার কারণে বাতাসটা মায়ার মুখের উপর এসে পড়তেছে। মায়ার চুলগুলো এলোমেলো হয়ে তার মুখের উপরে এসে পড়েছে। এটা দেখে মেঘ আস্তে আস্তে মায়ার মুখের চুলগুলো সরিয়ে দিতেই মায়া পড়ে উঠল। আর কষ্ট করতে হবে না, বসে থাকেন সিটে। মায়ার মুখের কথা শুনে মুখ থতমত খেয়ে গেল আর বলতে লাগলো, আপনি এখনো ঘুমান নাই? আমি জানি তো আপনি এমন করবেন, তাই আর ঘুমাই নাই। বসে পড়েন, আর কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করেছেন। মেঘ বসে পড়ল মায়ার পাশের সিটে। বেশ কিছুক্ষণ পর মায়াও ঘুমিয়ে গেল। এদিকে মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। বাতাসে মায়ার চুলগুলো উঠতেছে। জ্যোৎস্না মাখা চাঁদের আলো
মায়ার মুখের ওপরে পড়তেই আরও বেশি সুন্দর লাগছে মায়াকে। মেঘ আস্তে আস্তে মায়ার ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এমন সময় ড্রাইভার গাড়িটা জোরে ব্রেক করতেই মেঘের ঠোঁট জোড়া মায়ার ঠোঁটের সাথে লেগে গেল। এদিকে মেঘ ভাবতেও পারে নাই যে এমন ঘটনা ঘটবে। মেঘের ঠোঁট জোড়া মায়ার ঠোঁটের সাথে লাগতেই মায়ার ঘুমটা ভেঙে গেল। আর মেঘের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে বলল, আপনি সত্যি একটা লুচ্চা ছেলে। আপনার সাথে বসাই আমার অপরাধ হয়েছে। কালকে আর আপনার পাশে বসবো না। সরি, আসলে একদম চুপ, আর কোনো কথা শুনতে চাই না। মায়া মেঘের গালে চড় মারতেই মেঘ উঠে দাঁড়িয়ে গেল আবার আগের মতো। ফজরের আজানের সাথে সাথেই সবগুলো গাড়ি এক সিরিয়ালে সিলেটে ঢুকলো। সকাল 7টা। সবাই ফ্রেশ হয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুরতে থাকলো। এদিকে মেঘ বসে আছে, কারণ সে এই জায়গায় আরও কয়েকবার এসেছে, আর তাই বাইরে যায় নাই, বাসের মধ্যেই ঘুমাচ্ছে। এদিকে মায়া, মারিয়া, শারমিন তিনজন একসাথে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করতে করতে মারিয়া মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মায়া, তোকে দেখে মনে হচ্ছে তুই কারোর ওপর অনেক রেগে আছিস, মুখ লাল হয়ে আছে। আর বলিস না, একটা লাফাঙ্গা লুচ্চা ছেলেকে আমার পাশে বসিয়েছে। সে রাতে আবারও আমার ঠোঁটে চুমু খেয়েছে। হয়তো মেঘ ভাইয়া তোকে পছন্দ করে, তাই এমন করে। সে পছন্দ করলেও আমি কখনোই তাকে পছন্দ করব না। সে 1 নম্বরের লুচ্চা। কেন যে মেঘ ভাই আমাকে পছন্দ করলো না? আমাকে পছন্দ করলে যা চাইতো আমি তাই দিতাম ওনাকে। তাহলে তুই বসে পড়িস আমার সিটে, রাতে ভালো করে আদর করে দিস তোর এই লুচ্চা ক্রাশকে। কিন্তু শিট, চেঞ্জ করা যাবে না। যেখানে বসেছে ওইখানেই বসে থাকতে হবে। চেঞ্জ করা গেলে তো আমি কবেই চলে যেতাম তার কাছে। হয়েছে, এই টপিক বাদ দিয়ে এখন চল কিছু ছবি তুলে নেই। সবাই ছবি তুলতে লাগলো। দুপুর 2টা বাজতেই নদী থেকে গোসল করে মেঘ সবার জন্য রান্না বসিয়ে দিল। এদিকে সকল ম্যাডামরা মেঘকে হেল্প করতেছে। 6টার মধ্যেই রান্না শেষ হতেই সবাই বাসে বসে পড়ল। মেঘ সবার জন্য হিসেব করে সবগুলো বাসে খাবার দিয়ে আসতো। দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে খেতে চলে আসতো বাসের সামনে। প্রিন্সিপাল স্যারকে বলে মেঘ চলে গেল 4 নাম্বার বাসে, কারণ আজকে আর মায়ার সাথে বসবে না। মেঘকে না দেখতে পেয়ে রাইসা বলতে লাগলো, কি রে মায়া, মেঘ ভাইয়া আসলো না যে? তুই কি ওনাকে কিছু বলেছিস কি? আমি কি বলতে যাব? আমি কিছুই বলি নাই। আর উনি কোথায় আমিও জানি না। প্রিন্সিপাল স্যার, মেঘ ভাইয়া তো এখনো আসেন নাই, বাস তো ছেড়ে দিচ্ছে। মেঘ 4 নাম্বার বাসে আছে। মায়া তোমার পাশে বসবে আয়শা। ঠিক আছে স্যার। রাতে সবাই খাওয়া দাওয়া শেষে বসে আছে। এদিকে মেঘ তার সিটে বসে গেম খেলতেছে। রাত প্রায় 12টা। মায়া কি যেন একটা জিনিস মিস করতে লাগলো, কিন্তু সে বুঝতে পারছে না। এদিকে মেঘ জানালার কাছে বসে বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেল। রাজবাড়ি আসতেই মেঘ সবাইকে সকালের নাস্তা করিয়ে দিয়ে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখালো। আজকে একবারও মেঘ মায়ার দিকে তাকায়নি। এদিকে মায়া বারবার মেঘের দিকে তাকাচ্ছে। সে কি করতেছে সব কিছু দেখতেছে। সন্ধ্যা হয়ে আসতেই মেঘ আবারও সবাইকে নিয়ে বাসে উঠে পড়ল। এমন সময় মায়া রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাইসা, তুই একটু স্যারকে বলে মেঘকে এখানে আনার ব্যবস্থা কর না। আজকে কেন ভাইয়াকে লাগবে? আয়শার সাথেই আজকে রাতটা কাটিয়ে দে। কালকে তো ওই জায়গায় ঘোরাঘুরি করে রাত 11টার মধ্যে বাসে চলে যাব। ও আচ্ছা, তাহলে আর কি বলবো, থাক। মেঘ আবারও 3 নাম্বার বাসে উঠে পড়ল। মায়া যেই বাসে আছে সেই বাসে। মেঘ রাইসাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাইসা, তুমি তোমার বান্ধবীর সাথে গিয়ে বসো। রাফির সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে ভাইয়া, আপনারা কথা বলেন, আমি বসতেছি। মায়া আর রাইসা গল্প করতে লাগলো, কিন্তু মায়ার মন তো পড়ে আছে মেঘের কাছে। মায়াকে ছটফট করতে দেখে রাইসা বলতে লাগলো, কি মায়া, কষ্ট হচ্ছে নাকি? আমার কিসের কষ্ট হবে? আমি তো বসেই আছি, তোর কষ্ট হচ্ছে সেটা বল। বুঝি বুঝি, আর বলতে হবে না। মেঘ ভাইয়া, আপনি ওই সিটে গিয়ে বসেন। রাফির সাথে না বলতে কেমন যেন লাগে। হায় রে ভালোবাসা, আজ পর্যন্ত আমার কপালে একটা জুটলো না। যাও, রাফির কাছে যাও। মেঘ মায়ার পাশে বসতে মায়া একটু নড়ে চড়ে বসতো। এদিকে মায়া ঘুমের ভান ধরে শুয়ে আছে, যাতে মেঘ প্রথম দিনের মতো আজকে আবার তার সাথে এমন করে। কিন্তু মেঘ তো ফোন টিপতে ব্যস্ত।
এটা দেখে মায়া রাগে মেঘের ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে চেপে ধরে কামড় বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়া মেঘকে ছেড়ে দিয়ে আবারও তার সিটে ভালো করে বসে পড়ল। এইদিকে মেঘের ঠোঁট থেকে রক্ত পড়তেছে, এটা দেখে মেঘ বলল, আমার ঠোঁট থেকে রক্ত পড়তেছে, কিছু করেন বা এখন কি করি, ওয়েট। এটা বলে আবারও মায়া তার ঠোঁট জোড়া মেঘের ঠোঁটের সাথে লাগিয়ে চুষতে লাগলো ললিপপের মতো। প্রায় 20 মিনিট মায়া মেঘের ঠোঁট জোড়া চুষে খেয়ে নিল। ভালো এক্সপিরিয়েন্স আছে তোমার, আগে কয়জনের সাথে করেছো? মেঘ, মুখ সামলে কথা বলবে। একমাত্র তোমার সাথে ছাড়া আমার এই শরীর কেউ স্পর্শ করতে পারে নাই। ও আচ্ছা, এখন আমি ঘুমাবো তোমার বুকে? এইভাবে কিভাবে ঘুমাবে? আর কেউ দেখলে কি বলবে? কেউ কিছুই বলবে না, এখন ঘুমাতে দাও। মেঘ মায়ার বুকের সাথে মাথাটা ঠেকিয়ে বলতে লাগলো, তুমি আজকে পড়ো নাই ওটা? মেঘের মুখ থেকে এই কথা শুনে মায়া লজ্জায় পড়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। মায়া চুপচাপ মেঘকে জড়িয়ে ধরে আছে। এইদিকে মেঘ পরম যন্ত্রে মায়ার বুকে ঘুমিয়ে গেল। ফজরের আজান দিতেই মায়ার ডাকে ঘুম ভাঙল মেঘের। মেঘ, ফজরের আজান দিতেছে, উঠো। উঠতেছে, একটা চুমু দাও। মায়া মেঘের পুরো মুখে অনেকগুলো কিস করলো। ফজরের আজান দিতে গাড়ি এসে নীলক্ষা ইউনিয়নের জায়গায় থামল। সবাই সকালের সূর্যোদয় দেখল। মেঘ বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো সবাইকে। দেখা দেখি শেষ করে দুপুরে খাবার খেয়ে আবার উঠে পড়ল বাসে। রাত 9টা বাজতেই গাড়ি এসে থামলো আজিমপুর কলেজ গেটের সামনে। মেঘ সবার সিট নাম্বারগুলো নিয়ে সবাইকে গাড়িতে উঠিয়ে দিল, যাতে সবাই বাড়িতে চলে যেতে পারে। ড্রাইভারদের 6,25,000 টাকা দিয়ে দিল মেঘ। মেঘ, এখন বাসায় যা, বাকি যা টাকা থাকবে কালকে হিসাব করে সবাইকে দিয়ে দেওয়া হবে, কি বলিস? আমিও এটাই ভাবতেছি, তবে প্রিন্সিপাল স্যারের সাথে কালকে কথা বলে নেই, উনি কি বলে তাও তো শুনতে হবে, তাই না? চল, তোকে বাড়িতে দিয়ে আমি ওই দিক দিয়ে চলে যাব। তোর যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তুই যা। মেঘ চলে গেল বাসায়। ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় মেঘের আম্মু আর মার্জিয়া এসে মেঘের পাশে বসে বলতে লাগলো, মেঘ, লেখাপড়া তো করতেছিস, তোর আব্বুর অফিসেও তো মাঝে মধ্যে সময় দিতে পারিস কি? তাহলে তোর আব্বু কিছুটা সময় রেস্ট করতে পারবে। আম্মু এই বছরটা শেষ হোক, নতুন বছর থেকে আমি দেখাশোনা করব। আর মার্জিয়া, রাত হয়েছে অনেক, ঘুমাতে যা। আর একটু পর ঘুমাবো, তুমি ঘুমাতে যাও। যাচ্ছি। মেঘ চলে গেল ঘুমোতে। সকাল 7টায় মেঘের ঘুম ভাঙল ফোন কলের শব্দে। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতে ওই পাশ থেকে প্রিন্সিপাল বলল, মেঘ, তুমি একটু তাড়াতাড়ি কলেজে আইসো তো, কথা আছে তোমার সাথে। ঠিক আছে স্যার, আমি এখনই আসতেছি, আপনি কলেজে আসেন। ঠিক আছে, আসো। মেঘ ফ্রেশ হয়ে কিছু না খেয়ে চলে গেল কলেজে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার তার কেবিনে পায়চারি করতেছে। প্রিন্সিপাল স্যারকে পায়চারি করতে দেখে মেঘ বলল, কি হয়েছে স্যার? আপনি এই পাশ থেকে ওই পাশে যাইতেছে, আবার এই পাশে আসতেছেন কেন? কি সমস্যা হয়েছে নাকি? মেঘ, সকালে আমার কাছে একটা ফোন কল এসেছে থানা থেকে, একটা লাশ পাওয়া গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে, ওইটা আমাদের কলেজের ছাত্রী না তো? না স্যার, আমাদের কলেজের ছাত্রী না, আমি নিজে একজন ছাত্র। আমি নিজে একজন একজন করে সবাইকে গাড়িতে তুলে দিয়েছি, আর ছাত্রছাত্রী আসলেই বোঝা যাবে। যদি কেউ কম থাকে তাহলে না হয় আমরা গিয়ে দেখে আসব। আপনি এত চিন্তা করবেন না। আর আমাদের কাছে 4,15,000 টাকা আছে, এই টাকাগুলো কি করব? সবাইকে দিয়ে দেব না আমাদের কলেজের ফান্ডে জমা করে রাখবেন? যদি কেউ সাহায্য চায় পরে তাকে দিবেন। ছাত্রছাত্রী আসুক, এরপর দেখা যাবে ওদের সাথে আলোচনা করে। আর তুমি দেখো তো 725 জন এর মধ্যে কত টাকা করে পড়ে? স্যার 572 টাকা করে পড়ে। তাহলে তো অনেক টাকা। এখন সবার সাথে কথা বলে দেখি ওরা কি বলে। জি স্যার, কথা বলেন, আমি ক্যান্টিন থেকে আসতেছি। মেঘ চলে গেল ক্যান্টিনে। হালকা পাতলা নাস্তা করে চলে আসলো শিমুল গাছের নিচে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বাজে। সবাই কলেজে প্রবেশ করতে লাগলো। 12টায় মেঘ সবাইকে নিয়ে চলে গেল হলরুমে। প্রিন্সিপাল স্যারের হাতে মাইক দিয়ে বলতে লাগলো, মেঘ, স্যার টাকার বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেন। প্রিয় ছাত্রছাত্রী, আমরা 3 দিনের ট্যুর শেষ করে আসলাম গতকালকে।
তোমরা আমাদের যা টাকা দিয়েছো, গাড়ি ভাড়া, খাবার খবর সব দিয়ে আমাদের কাছে আরও 4,15,000 টাকা রয়েছে। এখন তোমরা যদি বলো আমরা এই টাকাগুলো আমাদের কলেজের ফান্ডে জমা করে রাখবো, এই টাকা দিয়ে গরিবদেরকে সাহায্য করতে পারবো, বা আমাদের কলেজের কোনো স্টুডেন্ট এর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা টাকাগুলো দিয়ে তাকে সাহায্য করতে পারবো। আর যদি বলো তোমাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে, তাহলে তোমরা সবাই 772 টাকা করে পাবে। এখন তোমরা যেটা বলবে সেটাই হবে। স্যার, এই টাকাগুলো আমাদের কলেজের ফান্ডে রেখে দেন। আমরা 2,000 টাকা দিয়ে ঘুরতে যেতে পারবো। 500 টাকা গরিবকে দিতে পারবো না, তা হতে পারে না। টাকাগুলো ফান্ডে রেখে দেন। ধন্যবাদ তোমাদের। আর তোমরা এখন বাড়িতে চলে যাও, রেস্ট করো 2-1 দিন। আমরা কয়েকদিন 1টা পর্যন্ত ক্লাস করিয়ে ছুটি দিয়ে দেব। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতেই সবাই এক এক করে চলে গেল বাসায়। এইদিকে মায়া অপেক্ষা করতেছে মেঘের জন্য। মেঘ বাহিরে আসতেই মায়া বলল, কি ব্যাপার লুচ্চা মশাই? কলেজে তো বেশ সাধু সাধু ভাব নিয়ে থাকেন, আমার কাছে আসলেই কেন লুচ্চামি শুরু করেন? তোমার কাছে করব না তো কার কাছে করব? ওই শারমিনের কাছে? আমার কাছ থেকে যেতে পারলে তো করবি, অন্যজনের সাথে। চল এখন কোথায় থেকে ঘুরে আসি। ঠিক আছে চলো। মেঘ মায়াকে নিয়ে চলে আসলো একটা সুন্দর কফি শপে। দুইজন বসে গল্প করতেছে আর কফি খাচ্ছে। মেঘ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। মাত্র তো 5 দিন হলো। এই 5 দিন এত ভালোবাসা আসলো কোথায় থেকে? এখন যদি আমি তোমাকে ছেড়ে দেই, তোমার সাথে যোগাযোগ না করি, তাহলে কি করবে তুমি? সোজা তোমার বাড়িতে গিয়ে উঠবো। আর কি করব? পরে তোমার আম্মুর কাছে বলবো যে তুমি আমাকে ধর্ষণ করেছো, আমার ঠোঁটে চুমু খেয়েছো, আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছো। সি সি সি, তুমি তো দেখি ঘাটতারা মাইয়া। আল্লাহ কেন যে তোমার সাথে দেখা করিয়ে দিল। আমি যে তোমার কপালে জুটেছি এটাই অনেক। তোমার মতো লুচ্চা বেটাকে কে বিয়ে করবে বলো তো? কেন শারমিন করবে বিয়ে? হা 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 হা। মেঘ এই কথাটা বলতেই মেঘের ঠোঁটে আবারও মায়া কামড় দিতে থাকে। বেশ কয়েকবার কামড় দিতেই মেঘ মায়ার শরীরে হাত দিল। এত নরম কেন এটা? লুচ্চা বেটা, হাত কয় দাও, হাত কিন্তু ভেঙে দিব। হ্যাঁ, বললেই হলো নাকি? আমার জিনিসে তুমি হাত দিবে আর আমি তোমাকে ছেড়ে দিব নাকি? মেঘ মায়ার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে মায়াকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে গেল বাড়িতে। কলিং বেল দিতেই মেঘের আব্বু এসে দরজা খুলে দিল। মেঘ তার আব্বুকে ভীষণ ভয় পায়। আব্বু, তুমি এই সময় বাড়িতে? কাজ নেই তা বাড়িতে? তুই মধুমিতা কফি শপে এগিয়ে গেছিলি তাই না রে? তোমাকে কে বললো আমি মধুমিতা কফি শপে গিয়েছিলাম? যাই বলুক না কেন, এইসব কি? মেঘের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল। মেঘ যে মায়াকে জড়িয়ে ধরে বসেছিল ওই পিকটা কে যেন তুলে তার বাবার কাছে পাঠিয়েছে। কফি শপে বসে আছিস, এই সব করা হচ্ছে তাই না? ভালো ভালো, আমিও এক সময় এনেছিলাম। মেঘের কাছে হাত রেখে তার বাবা কথাটা বলল। এইদিকে মেঘ তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিল। তার বাবার মুখে এমন কথা শুনে মুখে কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আসলে আব্বু, মেয়েটাকে আমি। আর বলতে হবে না, বুঝে গেছি আমি। কালকে একবার নিয়ে আসিস তো দেখবো আমরা। পরে না হয় তুই বিজনেসম্যানটাকে কিছু বুঝে নিস, তখন বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে আব্বু, এখন যাই তাহলে আমি। মেঘ চলে গেল তার রুমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় মার্জিয়া এসে কানে কানে মেঘকে বলতে লাগলো, ভাইয়া, নিচে ভাবি এসেছে। তুমি যার পিক দেখিয়েছিলে সে এইখানে আসলো কি করে? আমি জানি না, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে আমি তাকে বলবো না আমি তোমার বউ। সে দেখি কি বলে। তুমি ঘরে গিয়ে লুকিয়ে পড়ো। ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাই এখন। মেঘ তার রুমে গিয়ে লুকিয়ে পড়লো। এদিকে মার্জিয়া দরজা খুলতে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে না চেনার ভান করে বলতে লাগলো, কে আপনি? কার কাছে এসেছেন? মেঘ বাসায় আছে নাকি? ওর সাথে একটু দরকার ছিল। আমার জামাইয়ের সাথে আপনার কি দরকার? আর আপনাকে তো আগে কখনোই এই ভাষায় দেখি নাই আসতে বা যাইতে। আপনার জামাই মানে বুঝলাম না, কি বলতেছেন আপনি? মেঘ বিবাহিত, আগে তো জানতাম না। আগে জানলে কি করতেন? আর যা বলার আমাকে বলেন, আমি আমার বরকে বলে দিব। কিছু না, এমনি এসেছিলাম। আচ্ছা আমি এখন যাই, মেঘ বাসায় আসলে আমার কথা বইলেন। ঠিক আছে, যান তাহলে।
মায়া চলে গেল। এইদিকে মার্জিয়া তো বেশ খুশি। দরজাটা লাগিয়ে দিয়ে দৌড়ে চলে আসলো মেঘের রুমে। এসে দেখে তার ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলতেছে। মার্জিয়াকে দেখে ফোনটা রেখে দিল মেঘ, আর বলতে লাগলো, কি যে মায়া চলে গেছে নাকি? যেই ডোজ দিয়েছি আমি, দেখবে আজকে সারা রাত কান্না করবে তোমার জন্য। কালকে হয়তো তোমার ওপর দিয়ে ঝড় যাবে, দেখে নিও। মার্জিয়ারে, তুই তো আমাকে বাস খাইয়া দিলি, এখন সে আমাকে ভুল বুঝবে। আমি গেলাম মায়ার কাছে। কোথাও যাইতে হবে না, গড়েই বসে থাকো, আমি গেলাম এখন। মার্জিয়া তার ভাইয়ার রুম থেকে বের হওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যায়, যাতে তার ভাইয়া ঘর থেকে বের না হতে পারে। এদিকে মায়া তার বাড়িতে এসে দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। এদিকে মায়ার আম্মু হঠাৎ তার মেয়ের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হলো। মায়ার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে মায়া? হঠাৎ বাহির থেকে এসে দরজা লাগিয়ে দিলি কেন? দরজা খোল মা, কি হয়েছে আমাকে বল, না বললে সমাধান করব কিভাবে? যাও তো এখান থেকে, আমাকে বিরক্ত করবে না বলে দিলাম। মায়ার কথা শুনে মনিরা বেগম চলে গেল নিচে। এইদিকে মায়া বালিশে মুখ গুজে কান্না করতেছে আর বলতেছে, আমাকে কেন ধোকা দিলে মেঘ? আমি কখনোই তোমার কাছে এমনটা আশা করি নাই। তোমার বউ থাকা সত্ত্বেও কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমি যে থাকতে পারছি না তোমাকে ছাড়া। মায়া কথাগুলো বলতেছে বালিশে মুখ গুজে। এদিকে মায়ার ফোন ক্রমশ বেজেই যাচ্ছে, কিন্তু মায়া ফোন তুলতেছে না। এটা দেখে মেঘ বেশ ঘাবড়ে যায়। রাইসার নাম্বারটা বের করে ফোন দিল রাইসাকে। কয়েকবার রিং হতেই রাইসা ফোনটা রিসিভ করলো। হ্যালো রাইসা, তুমি তাড়াতাড়ি মায়াদের বাড়িতে যাও। মায়া আমার ফোন তুলতেছে না। কেন ভাইয়া, কি হয়েছে? সারাদিন তো ভালোই ছিল, হঠাৎ মায়া এমন করছে কেন? তুমি যাও মায়াদের বাড়িতে, গেলেই মায়া সব বলবে হয়তো তোমাকে। ঠিক আছে ভাইয়া, আমি যাইতেছি এখনই। রাইসা ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে গেল মায়াদের বাড়িতে। কলিং বেল দিতে মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। রাইসাকে দেখে মায়ের আম্মু বলতে লাগলো, রাইসা, একটু দেখো তো মায়া কেন কান্না করতেছে। আমি কিছুক্ষণ ডেকে এসেছি, কিন্তু দরজা খুলতেছে না। আবার কিছু হয়ে যায় নাই তো মায়ার? কিছুই হবে না আন্টি, আমি যাইতেছি এখনই। এই বলে রাইসা চলে আসলো মায়ার রুমের সামনে। দরজায় কয়েকবার ঠক ঠক করতেই মায়ার রাগে বিছানা থেকে উঠে দরজা খুলে দেখে রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে দেখে মায়া জড়িয়ে ধরল। এদিকে মায়া কান্না করতে করতে তার চোখ মুখ ফুলে গেছে। আরে পাগলি মেয়ে, কি হয়েছে? কান্না করতেছিস কেন? রাইসা, মেঘ আমার সাথে চিটারি করেছে। ওর ঘরে বউ থাকা সত্ত্বেও আমার সাথে এইসব করেছে। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো। তুই না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে। মায়া সবকিছু বলে দিল রাইসাকে। এদিকে রাইসা সবকিছু শুনে তো হাসতে হাসতে শেষ। তোর কথা শুনে আমার তো মনে হচ্ছে মাটিতে কিছুক্ষণ গড়াগড়ি করে কিছুক্ষণ হাসাহাসি করবি। তুই এভাবে হাসছিস কেন? এখন কিন্তু আমার অনেক রাগ হচ্ছে। আরে যে তোকে বলেছে মেঘের বউ, ওইটা হচ্ছে মেঘের ছোট বোন। খুব পাকা পাকা কথা বলে। একদিন তো আমার সাথেও এমন করেছে। তার মানে ওইটা মেঘের ছোট বোন? ওইটা মেঘের ছোট বোন। ওই দেখ, মেঘ আমাকে সব বলেছে ভয়েস করে। এভাবে কান্না করে নাকি কেউ? চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস, যা ফ্রেশ হয়ে আয়। আসতেছি, তুই একটু বস, তোর সাথে কথা আছে। ওরা ভাই বোন যখন আমার সাথে গেম খেলেছে, আমরা দুইজনও তাদের সাথে গেম খেলবো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি বসে আছি। মায়া চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাহিরে এসে দুইজন একটা প্ল্যান করলো। দুইজন কি প্ল্যান করলো এটা না হয় আমরা পরেই জানতে পারবো। গল্পের সাথেই থাকুন। এখন যাই তাহলে। মায়া, তুই প্ল্যান মোতাবেক চলে আসিস। ঠিক আছে রাইসা। রাইসা চলে গেল তার বাড়িতে। এদিকে মায়া খাওয়া দাওয়া করে তার রুমে এসে কিছু ড্রেস একটা ব্যাগে ভরে নিল। এদিকে মনিরা বেগম মায়ার রুমের সামনে আসতেই দেখে মায়া ব্যাগ গোছাচ্ছে। এটা দেখে মনিরা বেগম বলতে লাগলো, কি রে মায়া, কি হয়েছে? তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? কোথাও যাবি নাকি? আম্মু, তোমার মেয়ের জামাইকে আনতে যাচ্ছি। তোমার মেয়ের জামাই আমাকে খুব কাঁদিয়েছে, তাই আমিও তোমার মেয়ের জামাইকে কাঁদাতে চাই। যা করবি বুঝে শুনে করবি, কিন্তু হিতে আবার বিপরীত না হয়। ঠিক আছে আম্মু, তুমি আব্বুকে বলে রেখো যাতে আমার জন্য চিন্তা না করে। আমি কিছুদিন পরেই চলে আসব। আমার সাথে প্রতিদিন একবার হলেও এসে দেখা করে যাস। ঠিক আছে আম্মু। আর তুমি
বড় খালাকে বলো আমাদের বাসায় আসতে, কিছুদিন না হয় থেকে যাক, ওনারা তো বলেছিল আসবে। আমি ফোন দিয়ে দেখি তোর খালা কি বলে। এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে আম্মু। মনিরা বেগম চলে গেল। এদিকে মায়া সবগুলো গোছগাছ করে ঘুমিয়ে গেল। সকাল 6টায় মায়ের ঘুম ভাঙল রিংটনের শব্দে। বিছানা থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো রাইসাদের বাসায়। রাইসে দোয়া করিস যাতে আমার প্ল্যানটা সাকসেসফুল হয়। 2 ভাই বোনকে এমন শিক্ষা দিব এই জন্মে কেন, পরের জন্মেও আমার সাথে লাগতে আসবে না। এখন যাও, মেঘদের বাসে 10টা বেজে গেছে, নয়তো দুজনে বেরিয়ে গেছে। মেঘদের বাসে গিয়ে ফোন দিবি আমাকে। ঠিক আছে, যাই রে তাহলে। মায়া চলে গেল মেঘদের বাসায়। কলিং বেল দিতে মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। মায়াকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, কে তুমি? এখানে কি করো? আম্মু, আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আমার নাম মায়া। আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। আপনার ছেলে আর মেয়ে মিলে কালকে আমাকে অনেক কাঁদিয়েছে, এখন আমি দুজনকে কাঁদাবো। যাক, একজন পাইলাম আমার মেয়ে আর ছেলেকে কন্ট্রোল করার মতো। ভিতরে আসো মা। মায়া ভেতরে চলে গেল। মায়াকে মার্জিয়ার রুমটা দেখিয়ে দিল মেঘের আম্মু। মায়া ফ্রেশ হয়ে নিচে এসে চলে আসলো। শাশুড়ি আর বৌমা বসে বসে সিরিয়াল দেখতেছে। এইদিকে মেঘ কলেজে অপেক্ষা করতেছে মায়ার জন্য। বেলা 11টা বেজে গেছে, কিন্তু মায়া এখনো আসতেছে না দেখে মেঘ রাইসাকে বলতে লাগলো, রাইসা, আজকে মায়া আসলো না যে, বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? না তো, বাসায় তো সবকিছু ঠিকঠাকই আছে। মায়ের জ্বর এসেছে, তাই হয়তো আসে নাই। চিন্তা করবেন না, কালকে হয়তো আসবে। জ্বর এসেছে বলে ফোনেরও কি জ্বর আসবে? ফোনটা বন্ধ করে রাখছে নাকি আমার সাথে কথা বলবে না তোমার বান্ধবী? আমি তো জানি না তো কথা বলবে না কি কথা বলবে না। কালকে ওদের বাড়ি থেকে আসার পর আর যোগাযোগ হয়নি আমাদের। ও আচ্ছা, তোমরা ক্লাস করো, আমি বাড়িতে চলে যাচ্ছি। কোনো কিছুই ভালো লাগতেছে না। আচ্ছা ভাইয়া, আপনি যান। যদি মায়ের সাথে কথা হয় তাহলে আমি আপনাকে জানিয়ে দিব। ঠিক আছে। এই বলে মেঘ তার বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে রাইসা মায়ার নতুন সিমে ফোন দিতেই মায়া রিসিভ করলো। রাইসা বল, কি হয়েছে? আমাদের প্ল্যান ঠিকঠাক মতো চলতেছে। মেঘ তোর কথা চিন্তা করতে করতে বেচারা পাগল হয়ে বাসার দিকে যাইতেছে। ঠিক আছে, এখন রাখলাম, আমি আমার কাজ করে গিয়ে। তাড়াতাড়ি যা। মায়া ফোনটা কেটে দিয়ে চলে আসলো মার্জিয়ার রুমে। ব্যাগ থেকে একটা বোরখা আর হিজাব বের করে পরে নিল। মুখটা হিজাব দিয়ে এমনভাবে বেঁধেছে যাতে তাকে কেউ চিনতে না পারে এবং মুখ দেখা না যায়। সবকিছু পরে চলে আসলো নিচে। হাসনা বেগম মায়ার এমন কাণ্ড দেখে বলতে লাগলো, কি ব্যাপার মায়া, তুমি এই সময় বোরকা পরছো কেন আর মুখও ঢেকে রেখেছো? আপনার ছেলে আসতেছে, আর আমি যে এই বাড়িতে এসেছি কাউকে বলবেন না। দুইজনকে এমন টাইট দিব যাতে আর কোনো দিন কারোর সাথে বেয়াদবি না করে। ওই দেখো, মেঘের নাম নিতে না নিতেই কলিং বেল বেজে উঠেছে। যাও গিয়ে দরজা খুলে দেখো মেঘ এসেছে কিনা, নাকি অন্য কেউ। মাম্মু, যাচ্ছি। মায়া দরজা খুলতে মেঘকে দেখতে পেল, কিন্তু মেঘের খেয়াল নেই কোনো দিকে। সোজা সিঁড়ি বেয়ে চলে গেল তার নিজের রুমে। মায়া বুঝতে পেরেছে যে তাকে না দেখতে পেয়ে মেঘের এমন অবস্থা হয়েছে, তাই মায়াও দরজা লাগিয়ে দিয়ে মেঘের পিছু পিছু চলে আসলো তার রুমে। মেঘ বিছানায় শুয়ে ফোনের গ্যালারিতে থাকা মায়ার একটা ছবি বের করে দেখতে লাগলো। এদিকে মায়া মেঘের হাত থেকে ফোনটা সপাট করে নিয়ে নিল আর বলতে লাগলো, আজ থেকে এই বাড়িতে কেউ ফোন চালাতে পারবে না, তাই আপনিও ফোন চালাতে পারবেন না। এই মেয়ে, তুমি কে? আর আমার রুমে অনুমতি ছাড়া ঢুকেছো, আবার আমার ফোনও নিয়ে নিছো। তোমাকে তো আগে কখনোই এই বাসায় দেখি নাই। দেখবেন কোথায় থেকে? আমি তো আজকে এই বাড়িতে এসেছি। এই বাড়ি পুরোটাই এখন আমার, তাই আমি যা বলবো তাই তাই করতে হবে আপনাকে। এই মেয়ে, কি আবল তাবল বলতেছো? আমাদের বাড়িতে এসে আবার তুমি দাবি করতেছো এটা তোমার বাড়ি। আম্মু আম্মু দেখে যাও তো একটু। হাসনা বেগম তাড়াতাড়ি করে চলে আসলো মেঘের রুমে। এসে দেখে মেঘের ফোন মায়ার হাতে। এটা দেখে মেঘকে বলতে লাগলো, কি হয়েছে? এইভাবে সারের মতো চেঁচামেচি করতেছিস কেন? এই মেয়েটাকে আর আমার রুমে ঢোকার সাহস পেল কোথায় থেকে? এই মেয়ে হচ্ছে আজ থেকে এই বাড়ির মালিক। তোর আব্বুর ব্যবসায় লজ গিয়েছে, তাই এই বাড়িটা বিক্রি করে দিয়েছে এই মেয়ের কাছে।
এখন এই মেয়ে যা বলবে আমাদের তাই শুনতে হবে। কি বলতেছো আম্মু এসব? উনি ঠিকই বলতেছে, এখন থেকে আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আন্টি আপনি নিচে যান, আমি ওনাকে দেখতেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর মেয়েটার সাথে বেয়াদবি করিস না। বেয়াদবি করলে কিন্তু মেয়েটা পরে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে। এই বলে হাসনা বেগম চলে গেল নিচে। এদিকে মায়া মেঘের রুমে থেকে একটা লাঠি নিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে তোর প্যান্ট খোল। ছি ছি, আপনি তো অনেক বাজে মেয়ে। আপনি এই বাড়িটা কিনেছেন বলে আমাকে যা খুশি বলবেন আমি তাই করব, এটা কিন্তু না। আমার অধিকার আছে তাই আমি বলতেছি, এখন যদি না খুলিস তাহলে কিন্তু এটা দিয়ে তোকে মারবো। মেঘ আর কোনো উপায় না পেয়ে দরজাটা বন্ধ করে তার খুলে ফেললো। মায়া তো হাঁ করে তাকিয়ে আছে মেঘের দিকে। বাহ, বেশ লজ্জা পাচ্ছ দেখছি। শার্ট খোল। শার্ট খুলতে হবে কেন আবার? যা বলছি তাই কর তাড়াতাড়ি। মেঘ শার্টটা খুলে খাটের ওপর রেখে দিল। এদিকে মায়া এক পা করে সামনে এগোতে এগোতে চলে আসলো মেঘের সামনে। মেঘকে জড়িয়ে ধরতে মায়া কিছুটা উত্তেজিত হয়ে বলল। এদিকে মেঘ কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরার পর মায়া ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই এখন শার্টটা পরে ফেল। আপনি তো আমার সব দেখে ফেলেছেন, আবার আমাকে জড়িয়েও ধরেছেন। কি বললি তুই কুত্তা? সরি, আর বলবো না, আমার ভুল হয়েছে। মেঘ এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে মায়া আর দাঁড়িয়ে না থেকে মেঘের ফোনটা নিয়ে চলে আসলো নিচে। মেঘকে দেখে হাসনা বেগম বলতে লাগলেন, যাক, তুমি পারবে আমার ছেলে আর মেয়েকে শায়েস্তা করতে। কি রান্না করব বলো? আপনারা রান্না করতে হবে না, আজ থেকে আমি রান্না করব। আপনি কি খাবেন এটা বলেন। তুমি যেটা বানাতে পারো ওইটাই রান্না করো গিয়ে। দেখি আমার বৌমার হাতের রান্নাটা কত ভালো। ঠিক আছে, তবে শ্বশুর মশাইকে দেখছি না, উনি কোথায় গেছে? উনি অস্ট্রেলিয়াতে গেছেন 3 দিনের জন্য, মঙ্গলবার চলে আসবে। ও আচ্ছা, আপনি একটু আসেন, আমাকে দেখিয়ে দিয়ে যান কোথায় কি কি আছে। ঠিক আছে, চলো তোমাকে দেখিয়ে দিয়ে আসি। মায়াকে সব দেখিয়ে দিল হাসনা বেগম। এদিকে মায়া ফ্রিজ থেকে সবকিছু বের করে রান্না করতে শুরু করলো। দুপুর 2টা বাজতেই কলিং বেল বেজে উঠল। মায়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মার্জিয়া দাঁড়িয়ে আছে। মার্জিয়াকে দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার মার্জিয়া আক্তার, স্কুল শেষ করে এসেছো তাই না? এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে আসো, ভেতরে আসো। আপনাকে তো চিনলাম না, আপনি কে? ধরে নিতে পারো আজ থেকে আমি এই বাড়ির মহারানী। এখন থেকে তোমরা আমার প্রজা। আম্মু আম্মু, এই মেয়েটা কে? আমাকে এইসব বলতেছে কেন? আজ থেকে উনি এই বাড়ির মালিক। উনি যা যা বলবে আমাদের তাই তাই করতে হবে। মানে কি বলতেছো? আম্মু, এটা তো আমাদের বাড়ি, উনি বলতেছে কেন এটা ওনাদের বাড়ি? উনি এই বাড়িটা কিনে ফেলেছে, তাই এটা ওনার বাড়ি, আমাদেরকে থাকতে দিয়েছে। ভাইয়া ভাইয়া, আম্মু এসব কি বলতেছে? উনি নাকি আমাদের থেকে এই বাড়ি কিনে নিয়েছে? আব্বু ব্যবসায়ী লস খেয়ে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, তাই আর কি আমাদের ওনার কথা মানতে হবে। মার্জিয়া আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে মায়াও মার্জিয়ার পিছু পিছু চলে আসলো রুমে। মায়াকে দেখে মার্জিয়া বলতে লাগলো, আপনি আবার এই রুমে এসেছেন কেন? এটা আমার রুম। আজ থেকে এটা আমার রুম, তুমি পাশের রুমে চলে যাও। আমি এই রুম থেকে যাব না, থাকতে হলে দুজন থাকবো, আর আমাকে থাকতে না দিলে এই রুমে কেউ থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে দুইজন এই রুমেই থাকবো। আপনার নাম কি, আর আপনাকে কি বলে ডাকবো আমি? আমার নাম সুমাইয়া, আজ থেকে আমাকে ভাবি বলে ডাকবে তুমি। আমার ভাইয়া কি আপনাকে বিয়ে করেছে যে আমি আপনাকে ভাবি বলে ডাকবো? বিয়ে করতে কতক্ষণ? আমি চাইলে আজকেই বিয়ে করতে পারবো। সো আমার সাথে বেশি কথা বলবে না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। আপনি তো মেয়ে, তাহলে মুখ ডেকে রেখেছেন কেন? হিজাবটা খুলে ফেলেন, আমি আপনাকে দেখব। আমাকে দেখতে হবে না, যখন সময় হবে তখন ঠিক দেখতে পারবে। এখন যা বলতেছি তাই করো, তাড়াতাড়ি খাবার খেতে আসো তোমার ভাইকে নিয়ে। মায়া চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর মার্জি আর মেঘ চলে আসলো খাবার টেবিলে। মেঘ খাবার খাচ্ছে আর মায়ের দিকে তাকাচ্ছে। এদিকে মায়া হিজাবের ভেতরে মিট মিট করে হাসতেছে আর মনে মনে বলতেছে, চান্দু, আমার সাথে পাঙ্গা নিতে এসেছো। আমি কি জিনিস তুমি এখনো বুঝতে পারো নাই। যখন ধরবো তখন ঠিক জায়গায় ধরবো, এই দিকে সেই দিকে ধরবো না। সবাই খাওয়া দাওয়া করে চলে যেতে মায়াও খাবার খেয়ে নিল।
দেখতে দেখতে রাত হয়ে গেল। মার্জিয়া তার রুমে চিৎপটাং হয়ে শুয়ে আছে, আর এইদিকে মায়া রুমে ঢুকতে ঢুকতে বলল, এই মেয়ে, সোজাসুজি হয়ে শুয়ে পড়ো। আর একটা কথা বলে রাখি, মাঝরাতে কিন্তু আমাকে জিনে ভর করে, তখন লাথি মেরে নিচে ফেলে দিলে আমাকে কিচ্ছু বলতে পারবে না। মানে ভাবি আপনাকে জিনে বর করে আগে বলবেন না? আমি এক্ষুনি চলে যাইতেছি পাশের রুমে। কোথাও যেতে হবে না, আমি তোমার ভাইয়ার রুমে যাইতেছি, তুমি ঘুমাও। ভাইয়ার রুমে গিয়ে কি করবেন? কি করব, তোমার ভাইকে থস। এই বলে মায়া চলে আসলো মেঘের রুমে। এসে দেখে মেঘ লাইট নিভিয়ে ঘুমিয়ে আছে। মায়া ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘরের কাট আউটটা খুলে রেখে দিল, যাতে মেঘ অন্ধকারেও তার মুখ না দেখতে পারে আর লাইটও না জ্বালাতে পারে। এইদিকে মায়া তার হিজাব আর বোরখাটা খুলে টেবিলের ওপর রেখে দিয়ে আস্তে আস্তে মেঘের উপর শুয়ে পড়ল। মেঘের ঠোঁটে চুমু খেতে লাগলো বারবার। এদিকে মেঘ তার ঠোঁটে কারো পরশ পেয়ে ঘুমটা ভেঙে গেল। হাতের নাগালে সুইচটা টিপ দিতে দেখতে পেল লাইট জ্বলতেছে না। এটা দেখে মেঘ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, কে 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 আপনি? আমার উপর থেকে নামেন বলতেছি। এই চুপ, বেশি কথা বললে এখন কিন্তু ছুরিটা তোর গলায় চালিয়ে দিব। শুয়ে আছিস, শুয়ে থাক। মায়া আস্তে আস্তে মেঘের শার্ট প্যান্ট খুলে ফেলল। এইদিকে মেঘও কম যায় কিসের। আস্তে আস্তে মায়ার ঠোঁটে কিস করতে করতে মায়ার শরীরের বিভিন্ন স্থানে কিস করে মায়াকে আরো উত্তেজিত করে ফেলল। মিস সুমাইয়া ওরফে মায়া, তুমি ভাবছো আমি তোমাকে চিনব না? আমি তোমার চোখ আর কথা শুনে বুঝে ফেলেছি তুমি আমার মায়া। এখন আদর করব না? এই বলে মেঘ যেই উঠে যেতে যাবে, এমন সময় মায়া টান মেরে মেঘকে তার উপরে ফেলে দিল আর বলতে লাগলো, আমাকে যখন উত্তেজিত করেছো তখন আদর না করলে তো আমি ছাড়ছি না তোমাকে। এখন বেশি কথা না বলে আদর করা শুরু করো তো। মেঘ আর থাকতে না পেরে আদর করা শুরু করলো মায়াকে। ও মা গো, মরে গেলাম গো, এই কুত্তা তাড়াতাড়ি বের কর। তুমি তো বলেছো আদর খাবে, তাই তো। মায়া কিছুক্ষণ চুপ করে থাকার পর মেঘ আবারও শুরু করলো আদর। কয়েক ঘন্টা আদর করার পর মেঘ মায়ার বুকের উপর শুয়ে পড়ল। দুজনে ক্লান্ত হয়ে শুয়ে আছে। এদিকে মায়া মেঘের চুলে বিড়ি কেটে দিচ্ছে আর বলতেছে, মেঘ, এখন তো তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো, এখন যদি বেবি হয়ে যায় আমাকে যদি তুমি আর বিয়ে না করো? দূর পাগলি মেয়ে, এখন আদর করেছি এখনই বেবি হবে নাকি? বেবি হতে হতে 1 বছর সময় লাগবে। আর আমি তোমাকে সামনের মাসেই বিয়ে করব। কাল থেকে অফিসে জয়েন করে সব কিছু বুঝে নিব, এরপর না হয় বিয়ে। আর তোমার বোনকে আমি এমন শিক্ষা দিব, এখন দেখবে তোমার বোন আমার পিছু লাগবে না আর কখনোই। থাক মার্জিয়া, ছোট মানুষ, সে একটা ভুল করে ফেলেছে, মাফ করে দাও তাকে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাও। দুইজন কাপড় পরে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 7টা দুজনের ঘুম ভাঙল মার্জিয়া ডাকে, ভাইয়া ভাইয়া উঠো, কলেজে যাবে না? তোমার ভাইয়া কলেজে যাবে না, অফিসে যাবে আজকে। কথাটা বলতে বলতেই মায়া দরজাটা খুলল। মায়াকে দেখে তো মার্জিয়া ভূত দেখার উপক্রম। মায়া ভাবি, আপনি এইখানে? কেন, এইখানে কি অন্য কারোর থাকার কথা ছিল? না, তা থাকবে কেন, কিন্তু আপনি এত সকালে এইখানে আসলেন কি করে? আমি কালকে এসেছি, বোরকা পরা মেয়েটাই আমি। যাও এখন রেডি হয়ে আসো, তোমার ভাইয়া একটু ঘুমাক। তার মানে আপনি আর ভাইয়া সামথিং সামথিং? ইয়েস, সামথিং সামথিং। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসো, আমি গোসল করে খাবার রেডি করতেছি তোমার জন্য। আজকে যাব না, আজকে সারাদিন তোমার সাথে গল্প করব ভাবি। আমি ফ্রেশ হয়ে আসতেছি এক্ষুনি। ঠিক আছে, আসো, আমিও ফ্রেশ হয়ে রান্না করি গিয়ে। মেঘ আবার খাবার খেয়ে অফিসে যাবে। মার্জিয়া চলে গেল তার রুমে। এইদিকে মায়াও ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি মা রান্না করতেছে। মায়া রান্নাঘরে গিয়ে বলতে লাগলো, আম্মু, আপনি রান্না করতে গেলেন কেন? আমি নিজেই তো রান্না করতে পারতাম। তা তো পারতে, তুমি উঠছো না দেখে আমি নিজেই রান্না বসিয়ে দিয়েছি। তা তুমি কলেজে যাবে না আজকে? না, আজকে আমি, মার্জি আর মেঘ আপনাদের অফিসে যাব, ঘুরে ঘুরে দেখে আসবো সবকিছু। ঠিক আছে, তাহলে রেডি হয়ে আসো, আমারও রান্না করা শেষ। আমি না হয় খাবারগুলো টেবিলে রেখে দিতেছি। আমার কাছে দেন, আমি রেখে আসতেছি। মায়া সব খাবারগুলো টেবিলে রেখে রুমে চলে গেল। গিয়ে দেখে মেঘ এখনো ঘুমাচ্ছে।
এটা দেখে মায়া আস্তে আস্তে মেঘের পাশে বসে তার ঠোঁট জোড়া মেঘের ঠোঁটের সাথে লাগিয়ে দিয়ে দিল। এদিকে মায়ার ঠোঁটের স্পর্শ পেয়ে মেঘ মায়ার ঠোঁটে একটু জোরে কামড় বসিয়ে দিতে মায়া মেঘের ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে মেঘের বুকে কিল ঘুষি মারতে লাগলো। এই কুত্তা, আমি বুঝি ব্যথা পাই না? তুই প্রত্যেকবার এমন করিস। রাতেও কত জায়গায় কামড় দিয়েছিস। তোমার ঠোঁট জোড়া যখন আমার দখলে থাকে তখন কি করতে মন চায় জানি না। তোমার ঠোঁট অনেক মিষ্টি লাগে আমার কাছে। তাই বলে কামড় দিবি কুত্তা? যা, তোর সাথে আর কথাই বলবো না। মেঘ মায়ার 2 রানের ওপর মাথা রেখে বলতে লাগলো, আমার পাগলিটা বুঝি রাগ করেছে। সরি, আমি বুঝতে পারি নাই। রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আমাদের অফিসে যাব। মার্জিয়া ও যাবে আমাদের সাথে। ঠিক আছে, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসিতেছি। মেঘ চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করতেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আম্মু, আপনারা খাবার খান, আমি দেখে আসতেছি কে এসেছে। মায়া দরজা খুলতেই দেখতে পেল একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় ব্রিফকেস। কে আপনি? মানে কি বলতেছো? আমার বাড়িতে এসে আমাকে বলতেছে কে আপনি? তার আগে বলো তুমি কে, এইখানে কি করো? আমি এই বাড়ির বউ। ভাবি, এটা আমার আব্বু। মার্জিয়ার মুখে এটা শুনে মায়া জিভে কামড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, সরি শ্বশুর আব্বা, আমি বুঝতে পারি নাই। মেঘ, তুই যে বিয়ে করেছিস আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না? আমি 2 দিন বাড়িতে নেই আর এইখানে তারা আনন্দ করতেছিস। আব্বু, আমরা এখনো বিয়ে করি নাই। আপনি এসেছেন এখন 2 পরিবার কথা বলে আমাদের বিয়ে না হয় ঠিক করবেন। তার আগে মেঘ আপনার ব্যবসা বাণিজ্য একটু সামলে নেক। মেঘ, আজকে একটু অফিসে থেকে ঘুরে আসিস তো, ম্যানেজার তোকে সব কিছু বুঝিয়ে দেবে। আমি কয়েকদিন রেস্ট করি, শরীরটা ভালো যাচ্ছে না রে দিন দিন। ঠিক আছে আব্বু। মেঘ খাওয়া দাওয়া করে মার্জিয়া আর মায়াকে নিয়ে চলে গেল অফিসে। 3 জন ঘোরাঘুরি করে অফিসটা দেখে নিল। মেঘ তার বাবার কেবিনে বসে আছে। এমন সময় ম্যানেজার আসতো। স্যার, আসতে পারি? আসুন। আজ থেকে আপনার আন্ডারে যতগুলো অফিস আছে সবগুলো আমি দেখাশোনা করব। কোথায় কি হচ্ছে, কি লাগবে কি না লাগবে A to Z আমাকে বলবেন। ঠিক আছে স্যার, বলবো। এই নেন, ফাইলগুলো একটু দেখে সাইন করে দেন। আজকে কয়েকজন বিদেশি ক্লায়েন্ট আসবে, ওদের সাথে আপনাকে একটা মিটিং করতে হবে। ঠিক আছে, তা করব। কয়টার সময় মিটিং হবে? বিকেল 5টার সময় মিটিং হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। ধরে নিতে পারেন ওদের সাথে ডিল হলে আমাদের অফিসের ডাকনাম হবে। ওদের সাথে আমরা 10 বছরে একটা ডিল করতে পারবো। ঠিক আছে, আমি 5টার আগেই এইখানে থাকবো। যা যা দরকার সব কিছু রেখে দিয়েন। ঠিক আছে স্যার, আরেকটা কথা, মার্জিয়া ম্যামের সাথে আরেকটা মেয়েকে দেখলাম, ওনাকে তো চিনলাম না। উনি আমার ওয়াইফ, তবে এখনও আমাদের বিয়ে হয় নাই। কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা। ম্যানেজার আর কিছু না বলে চলে গেল ওইখান থেকে। এদিকে মেঘ ফাইলগুলো দেখে সাইন করে দিল। বেশ কিছুক্ষণ পর মায়া আর মার্জিয়া আসলো। তোমাদের অফিসটা তো আমাদের অফিসের চেয়ে সুন্দর। বেশ ভালো করে ডেকোরেশন করেছে, আবার অনেক পরিষ্কার পরিচ্ছন্নও আছে। তা তো থাকবেই। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, এটা পরিষ্কার না থাকলে চলবে নাকি? তা এখন কি বাসায় চলে যাবে নাকি আরো কাজ আছে তোমার? তোমরা বাসায় চলে যাও, আমার আরও কয়েকটা অফিসে যেতে হবে। রাতে বাড়িতে ফেরার সময় তোমাদের জন্য ফুচকা নিয়ে যাব। ঠিক আছে, চলো মার্জিয়া, আমরা চলে যাই। ভাবি, চলেন। মায়া আর মার্জিয়া চলে গেল বাসায়। এদিকে মেঘ আরো কয়েকটা অফিস ঘোরাঘুরি করে চলে আসলো আরেক অফিসে, যেখানে মিটিং হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 4:45 বাজে। মেঘ মিটিং রুমে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় ভিতরে প্রবেশ করলো কয়েকজন লোক। মেঘ তাদের দেখেই তো অবাক। আঙ্কেল, রাফসান, তোরা এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে কি করিস? এটা আমাদের অফিস, আমি থাকবো না তো কে থাকবে? ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আব্বু আর কথা বলতে হবে না, কিছু দেখতেও হবে না। তুমি এই প্রজেক্টে সাইন করে দাও। ঠিক আছে, আমি সাইন করে দিতেছি। তবে মিস্টার চৌধুরীর সাথে দেখা করার দরকার ছিল। আমার মেয়েকে ওনার ছেলের বউ করার প্রস্তাব দিতাম। আঙ্কেল, আমার বউ আছে, আপনি প্রস্তাব দিলে কিছুই হবে না। ও আচ্ছা, তাহলে আর প্রস্তাব দিয়ে কি করব? তোমার আব্বুর সাথে দেখা করাবে না আমাকে? চলেন। ম্যানেজার আঙ্কেল, উনি প্রজেক্টে সাইন করে দিয়েছে। সবার আগে ওনার প্রজেক্টের কাজ শুরু করেন। জি স্যার, ওনার প্রজেক্টের জন্য আমি সকল মেশিন খালি রেখেছি, এখনই স্টার্ট করে দিতেছি ওনার প্রজেক্টের কাজ।
তাই করেন। মেঘ রাফসান আর তার আব্বুকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মার্জি এসে দরজা খুলে দিল। এদিকে হাসিব চৌধুরী বসে আছে সোফায়। রাফসান এবং তার আব্বুকে দেখে চমকে গেল আর বলতে লাগলো, কি রে সজীব, তুই এইখানে, তাও আবার এত বছর পর? হুঁরে বন্ধু, আমি একটা প্রজেক্টের কাজ দেখতে এসেছিলাম। পরে দেখি তোর কোম্পানিতে আমার প্রজেক্ট এর কাজ হবে, তাই বেশি কিছু না ভেবে সাইন করে দিয়ে তোকে দেখতে আসলাম। তা ভাবি কোথায়? ভালো, আসেন আপনারা। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়া, অন্যদের জন্য চা বানিয়ে আনো। জি আম্মু, আনতেছি। তা তোর মেয়ে তো দেখি বেশ বড় হয়ে গেছে, বিয়ে শাদী কি দিবি না কি? দিব তো, হাত পায়ে তো লম্বা হয়ে গেছে, কিন্তু বয়স তো এখনো কম, আর পড়াশোনা করতেছে। আর কয়েকদিন বছর যাক, এরপর না হয় বিয়ে দিব। কিছু মনে না করলে তোর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবি? আমিও মার্জিয়ার মতো একটা মেয়ে খুঁজছিলাম। আঙ্কেল, আমার বোনের যদি আগে পছন্দ থেকে থাকে তাহলে আমরা তার সাথেই বিয়ে দিব, আর যদি না থাকে, আমাদের কথায় রাজি হয়, তাহলে আমরা দিতে পারবো। তা তো অবশ্যই। মার্জিয়া, কাউকে পছন্দ করিস নাকি? পছন্দ করে থাকলে বল। না ভাইয়া, আমার কাউকে পছন্দ নেই। আপনারা যার সাথে বিয়ে দিবেন আমি সেইখানেই খুশি থাকব। ঠিক আছে, রুমে যা তুই। মায়া সবাইকে চা বানিয়ে দিল। এদিকে সবাই কথা বলতেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাফসানকে একটা রুম দেখিয়ে দিল। মায়া, তোমার আব্বু আম্মুকে খবর দাও, বলো কালকে আসার জন্য। আমি আম্মু আব্বুকে বলেছি, ওনারা কালকে আসবে বলেছে। তাহলে তো ভালোই হলো, আমাদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলবে। এই আজকে প্লিজ কিছু করো না, আমার শরীরটা অনেক খারাপ। ঠিক আছে। আচ্ছা, আমাদের কয়টা বেবি হবে? একটা নাকি দুইটা? আমাদের দুইটা বেবি হবে, ডুয়েট বেবি হবে তোমার। একজনের নাম রাখবো মরিয়ম, আরেকজনের নাম রাখবো মাহিম। তুমি এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলতেছো যে আমাদের দুইটা বেবি হবে? জানি না, তবে আমার মন বলতেছে যে দুইটা বেবি হবে, তাই আমি তোমাকে বললাম। ও আচ্ছা, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে তো। মেঘ মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকাল 6টা। মায়া সবার আগে উঠে রান্না বসিয়ে দিল, কারণ বাসায় এমনিতেও মেহমান আছে, আবার তার আব্বু আম্মু আসবে। মায়া রান্না করতেছে, এমন সময় মেঘ আসলো রান্নাঘরে। কি রান্না করতেছো তুমি? গরুর গোস্ত, মুরগি, পোলাও আরও ইত্যাদি ইত্যাদি রান্না করতেছি। ও আচ্ছা, একটা চুমু দিবা? খচ্চর বেটা, রান্না করতেছি, এখন রান্না শেষ করে দিব। না, আমার এখনই লাগবে, এখনই। মেঘ যাইতে বলেছি তোমাকে, না হলে কিন্তু আমি গরম খুন্তি তোমার হাতে লাগিয়ে দিব। জাস্ট 2 মিনিট। এই বলে মেঘ মায়াকে একটানে তার বুকের সাথে চেপে ধরল। আস্তে আস্তে ঠোঁটের সাথে যেই ঠোঁটে স্পর্শ করতে যাবে, এমন সময় কারো কাশির শব্দ শুনে মেঘ ছেড়ে দিল মায়াকে। পেছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। এই বেয়াদব ছেলে, সারাত একসাথে থাকিস, তবু তোর হয় না? মেয়েটা রান্না করতেছে এখানে। ও, তুই মেয়েটাকে বিরক্ত করতেছিস? যা বলতেছি এখান থেকে। হাসনা বেগম মেঘের কান ধরে কথাগুলো বলল। আও, আম্মু লাগতেছে অনেক, কান ছাড়ো বলতেছি। তোকে যেন আজকে মায়ের আশেপাশে না দেখি। আর মায়া, কাল থেকে তুমি তোমার বাসায় থাকবে, যাতে এই বাদর ছেলে তোমাকে স্পর্শ করতে না পারে। ঠিক আছে আম্মু। মায়া রান্না শেষ করে অপেক্ষা করতেছে তার আম্মু আব্বু আসার জন্য। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। মায়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু এসেছে। দুইজনকে ভেতরে নিয়ে আসলো। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। এমন সময় হাসিব চৌধুরী বলতে লাগলো, বেআই সাহেব, মেঘ আর আমার মায়ের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। আমি কি বলবো, আমার মেয়ে তো এখন আপনার বাড়ির বউ। আপনি বলেন ওদের কবে বিয়ে দিবেন? মায়া যেহেতু এই বাড়িতেই থাকে, তাহলে আপনি বলে দেন বিয়ের দিন তারিখ। সামনের সপ্তাহে ওদের বিয়ে হবে, কি বলেন আপনি? ঠিক আছে, সামনের সপ্তাহেই হবে বিয়ে। সবাই খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। এদিকে মেঘ আর মায়া বসে আছে রুমে। মায়া মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোমার কি লজ্জা শরম নেই? আম্মুর সামনে তুমি কি করছিলে ওইসব? এখন আম্মু কি ভাববে বলো তো? আম্মু কিছুই ভাববে না, সামনের সপ্তাহে তো আমাদের বিয়ে। আমি একেবারে তোমাকে আমার কাছে পাবো, এই কয়েকদিন আদর করব না?
এটা তোমার ইচ্ছা, আদর করবে কি করবে না। আজকে মেয়ে বাড়িতে চলে যাব, কিছু করতে চাইলে এক্ষুনি করতে পারো। মেঘ মায়াকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। বিকেল 5টায় মায়াকে নিয়ে তার আব্বু আম্মু চলে গেল বাড়িতে। পরের দিন থেকে দুই বাড়িতেই বিয়ের আয়োজন করা শুরু হলো। বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছে কেয়ারটেকাররা। সাজানো শেষ করে মায়াদের বাড়িও সাজিয়ে দিল। বড় বড় বিজনেসম্যানদের বিয়েতে ইনভাইট করেছে, তারা তো আসবেই। মেঘ, মায়া আর তুই গিয়ে তোদের বিয়ের ড্রেসগুলো পছন্দ করে কিনে আন। আমরা তোদের ড্রেস পছন্দ করে দিব না। ঠিক আছে আম্মু, যাইতেছি এখনই। মেঘ চলে আসলো মায়াদের বাড়িতে। বেশ কিছুক্ষণ পর মায়া রেডি হয়ে আসতেই মায়াকে নিয়ে চলে আসলো শপিং মলে। মেঘ নীল একটা পাঞ্জাবি সাথে সাদা একটা পায়জামা কিনে নিল। মেঘ, এখন নীল গ্রাউন্ড বা লেহেঙ্গা কোথা থেকে পাই? চলো আমার সাথে, তোমার মন মতো নীল লেহেঙ্গা কিনে দিব আমি। মায়াকে নিয়ে চলে আসলো বড় একটা দোকানে। এখানে অনেক লেহেঙ্গা আছে। মায়া তার জন্য আর মার্জিয়ার রাত দুইজনের জন্যই দুইটা লেহেঙ্গা নিল। দুইটা কিনলে কেন? একটা কিনলেই তো হতো। একটা আমার জন্য আর একটা মার্জিয়ার জন্য। মার্জিয়া আমাকে ফোন দিয়ে বলে দিয়েছিল তার জন্য একটা নিয়ে যাইতে। ও আচ্ছা, তলে তলে দুই ননদ আর ভাবি এসব করতেছো আমার সাথে? করো করো, আরো কয়েকটা দিন যাক, পরে বুঝতেই পারবে কি করি তোমাকে। দেখা যাবে কি করতে পারো তুমি আমার। মেঘ শপিং করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। আজকে মেঘ আর মায়ার বিয়ে। মেঘ নীল পাঞ্জাবিটা পরে নিল। এদিকে রাফি মেঘকে দেখে তো পুরাই থ। মামা, তোমাকে দেখে আমি তো ক্রাশ খাইছি। মায়া ভাবি তো পুরো দেখে অজ্ঞান হয়ে যাবে। দোষ শালা, মায়ের পছন্দেই এই ড্রেস কিনেছি। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমার সাথে যাবি বিয়েতে? চল তাড়াতাড়ি যাই। মেঘ তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করার পর কাজে এসে মেঘ আর মায়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। সমস্ত নিয়ম কানুন মেনে মেঘ আর মায়াকে বিদায় দিয়ে দিল তার আব্বু আম্মু। মায়া গাড়িতে বসে কান্না করতেছে আর মেঘ একটা টিস্যু পেপার মায়ের হাতে দিয়ে বলতেছে, কান্না করো না জান, এখন কান্না করলে বাসরাতে যখন বিড়াল মারবো তখন কি করবে? তাই চুপচাপ বসে থাকো। তোকে তো আমি খুন করব কুত্তা, দেখে নিস। মায়াকে নিয়ে চলে আসলো বাসায়। সবাই বরণ করে মায়াকে ঘরে তুলে নিল। এদিকে মেঘ তার বন্ধুদের নিয়ে চলে আসলো ছাদে। বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় রাইসা হাতে একটা বিয়ারের বোতল নিয়ে এসে মেঘের হাতে তুলে দিয়ে বলল, মেঘ, নামাজ আদায় করে তুই। আর একটু পরে যাব, এখনো 12টা বাজে না। তো কি হয়েছে? ভালোর জন্য বলতেছি, তাড়াতাড়ি যা। আজকে আমার বান্ধবীকে কান্না করাতে হবে কিন্তু তোর। তোর বান্ধবী আগেই কান্না করে দিয়েছে, এখন এটা নিয়ে আমাদের দ্বিতীয় বাসর হবে। যাই এখন। মেঘ চলে গেল বাসার ঘরে। দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতেই মায়া খাট থেকে নেমে মেঘের পা ধরে সালাম করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি বললি কুত্তা? আমি তোর কোন জন্মের মা লাগি? হ্যাঁ, সরি, আমার ভুল হয়ে গেছে। চলো এখন নামাজ আদায় করে নেই। চলো। নামাজ আদায় করে মেঘ আর মেঘলা খাটে বসে আছে। মেঘ খাটের নিচ থেকে বিয়ারের বোতলটা বের করতেই মায়া তো অবাক। এটা তুমি কোথায় পেয়েছো? রাইসা দিয়েছে, এইগুলো খেয়ে তোমার উপর অত্যাচার করতে বলেছে। ও আচ্ছা, তো বসে আছো কেন? খাওয়া শুরু করো। মেঘ আর মায়া দুজনে বিয়ারের বোতল মুখে পুরে নিল। মেঘ মায়ার ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এদিকে মায়াও এগিয়ে আসতেছে। এই যে পাঠক পাঠিকারা, তোমরা আর কি দেখতেছো? এখন আমাকে 2টা বেবি আনার তো সুযোগ দিবে। এখন না হয় আমাকে আর মেঘলাকে একা ছেড়ে দাও। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।